হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা মঙ্গলবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করছি বেশ ভালো লাগবে। আজকে মা বাড়ি যাবে, তাই সকালবেলায় উঠে একদম রেডি হয়ে নিয়েছে। চাটা খাওয়া হয়ে গেছে। আর মা তো কোন সকালে ঘুম থেকে ওঠে সেই 5:30। এখানেও কিন্তু সেই রকমই উঠছে। যাই হোক, আর মা চলে যাবে, মনটা তো ভীষণই খারাপ। এদিকে ইন্দু সোনা বিনি দুজনেই কিন্তু আজকে আর ঘুম থেকে উঠে পড়েছে। বিনির ঘুম ভাঙছিল না, তবু উঠে পড়েছে। তো দিদা চলে যাচ্ছে দেখে। আর এই যে আমি মাকে এখন দাঁড়াতে এসেছি গেটে, আর মায়ের সঙ্গে গল্প করেই চলেছি। আসলে কি বলতো, মায়ের সঙ্গে গল্প যেন শেষই হয় না। মা বারবার দুপা করে এগোচ্ছে, আবার দুপা করে পেছাচ্ছে, শুধু আমার সঙ্গে বকবক করে চলেছে। আর মায়ের তো কাল বিকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু মা আজকে সকালে যাচ্ছে। কেন যাচ্ছে তার একটা কারণ অবশ্যই আছে, তো সেই কারণটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এদিকে মা যতক্ষণ যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই গেটের কাছে দাঁড়িয়ে থাকবো। যতক্ষণ না পর্যন্ত এখানটা পেরিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি দাঁড়িয়েই থাকি। আসলে কি বলো তো, মা তো অনেক দিন পর এলো, আর মা তো বেশি দিন থাকেও না, 2 দিন মোটে থাকে। তো তারপরেও মনে হয় যে আরও 2 দিন থাকলে ভালো হতো, কিন্তু মায়ের তো থাকা হয় না, তাই মা চলে যায়। আর যখনই চলে যায় তখনই কিন্তু এরকম মন খারাপ হয়। আমি তো গিয়ে বেশ কিছুক্ষণ বসে বসে কাঁদি। এদিকে মা চলেই যাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি। আর এখন জানো তো, মা আমার থেকে ইন্দু সোনা আর বিনি সোনা ওদের জন্য বেশি কাঁদে। আমি যখন নতুন বিয়ে হয় তখন যখন মা আমাকে দিতে যেত, তারপর যখন মা চলে আসতো খুব কাঁদতো। যখন ইন্দু হয় তো তখনও এরকম অবস্থা, ইন্দু গেলে তো দিদার কাছেই থাকতো, তো যখনই চলে আসতো এরকম কাঁদতো। কিন্তু এখন আবার 2 নাতনির জন্য, মেয়ের থেকে নাতনিদের জন্য বেশি কান্না, যেটা হয় আর কি। একটা সময় পর মেয়েদের থেকেও নাতি নাতনিদের প্রতি বেশি টান মায়াটা হয়ে যায়। যাই হোক, মা চলে যাওয়ার পর বেশ অনেকক্ষণ বসেছিলাম। তারপর একটু কান্নাকাটিও হলো। আমি কাঁদছি, ইন্দু আমাকে বোঝাচ্ছে কেঁদো না, দিদা তো আবার আসবে, কান্নাকাটি করো না, এরকম। তো তারপর দেখলাম না, বসে থেকে কাজ নেই, আমার কাজ তো আমাকে করতেই হবে। তো আবার বেশ কিছুক্ষণ পর উঠে গিয়ে সমস্ত কাজ করে নিচ্ছি। আর প্রথমেই যেটা করছিলাম, এই ঘরটা ভাবলাম গুছিয়ে নিই। আর তার আগে এই যে ইন্দুর পড়ার টেবিলের বই, তাক সমস্ত কিছু উল্টোপাল্টা করে দিয়েছে, তাই সেটাই আগে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এরই মধ্যে আমার কাজের দিদিও এসেছিল, সেও কাজ করে চলে গেছে। তো সে কাজ করে চলে যাওয়ার পরই আমি উঠলাম, উঠে সমস্ত কাজকর্ম রেডি করে নিচ্ছি। আর এই ঘরটা কিন্তু আমাকে আরও একবার পরিষ্কার করতে হবে, যেহেতু ও মুছে দিয়ে চলে গেছে। কিন্তু কি করব, ওই যে তখন আর উঠতে ইচ্ছা করছিল না, তখন খুব বিরক্ত লাগছিল, ভালো লাগছিল না একদম। তো এরপর হচ্ছে টুকটাক করে সমস্ত কাজকর্মই সংসারে করতে থাকবো। মেয়েদের স্বভাব কি বলো তো, যত যাই হোক না কেন তাদের কাজ কিন্তু কোনোদিনও ফেলে রাখতে নেই। ফেলে রাখলে চলবে না, রাখতে নেই না, ফেলে রাখলে চলবে না, তাদেরকে কিন্তু টাইম মতো সমস্তটাই করে নিতে হবে। তো এই যে বইয়ের রাকটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর কম্পিউটার টেবিলটাও সুন্দরভাবে মুছে নিয়েছি। সুন্দর করে বইগুলো গোছানো হয়ে গেছে, পেন্সিল বক্সের জায়গাটাও গুছিয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে ওই যে যেখানটা পড়াশোনা করে যেখানটা ওই হারমোনিয়ামটা থাকে, সেখানটাও এবার একটুখানি মুছে নেব। কারণ ওই জায়গাটা না খুব একটা মোছা হয় না, ওই ওপরটা মুছি, কিন্তু ওই নিচের তাকটা যেখানটা বই থাকে না, সেখানটা ওই ধুলো পড়ে যায়। আর ওর তো প্রচুর খাতা, তাই আমি একটা একটা পার্টে ভাগ করে রেখেছি। একটা বাড়ির খাতা, একটা ম্যাডামের খাতা, একটা কোচিং নিয়ে পড়ে সেখানকার খাতা, আর একটা স্কুলের খাতা। এইভাবে সব জিনিসটা ভাগ করে রাখলে কি হয় বলো তো, ওর নিতে সুবিধা হয়। যেহেতু ও নিজে ব্যাগ গোছায়, সেহেতু ওর নিতে অনেকটা সুবিধা হয়। আর এই যে এখানে হারমোনিয়াম থাকে ওপরটায়, আর নিচেটাতে আমি ওর ম্যাডামের খাতাগুলো রেখে দিয়েছি, যাতে ওর নিতে ভীষণই সুবিধা হয়। তো এইভাবে কিন্তু গুছিয়ে রাখি, যেহেতু বাচ্চা তো সব কিছুটা হাতের কাছে পেলে ওর অনেকটা কাজের সুবিধা হবে।
তো এইভাবেই কথা বলতে বলতে সমস্ত কাজগুলো একটু একটু করে এগিয়ে নিচ্ছি। এরপর রান্না বান্না করব, আগে ঘরগুলো গুছিয়ে নেব তারপর। আর আজকে ইন্দু স্কুলও যায়নি, মানে ওর যেতে ইচ্ছা করছিল না আজকে স্কুল, সেই জন্য আজকে আর যায়নি। তো এই ঘরটা যখন পরিষ্কারই করলাম, ভাবলাম বেড কভারটা একটু চেঞ্জ করে নিই, কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে বেড কভারটা পাতা ছিল, তাই ভাবলাম বেড কভারটা চেঞ্জ করে নিই। আর যদিও খুব একটা ইউজ হয় না, তো এটা একটু বেশ কয়েকটা দিন পর পরেই এই বেড কভারটা চেঞ্জ করি। আর এই সাদা বেড কভারটা পেতে রাখলে কি হবে, এটাতে জানো তো, ওই যেহেতু ওরা দুজনে পড়াশোনা করে, তো সেই জন্য বিনিশোনা আমার ওই রং পেন্সিল বা পেন সমস্ত, মানে প্রত্যেকটা চাদরেতেই না রং পেন্সিলে একদম ভরে দিয়েছে, এই রকমই করে। কিন্তু কি আর করব, ওই সাদা সাদা চাদর দেখে ভালো লাগে, তো সেই জন্য পাতি। আর এদিকে কি হয়েছে জানো, বিছানার চাদর পাততে পাততে মনে পড়েছে আমি গ্যাসে কিছু একটা বসিয়ে রেখে এসেছি, কিন্তু একদম ভুলে গেছি। আজকে মনটা খুব একটা ভালো নেই, তো সেই জন্য মনেও নেই। তো তারপর আমিও ছুটেছি, সঙ্গে আমার ভাই বসেছিল, ও আমার পেছন পেছন ছুটেছে যে কিছু একটা পুড়ে গেল নাকি। তারপর গিয়ে দেখি যে না, কিছু পড়েনি। আসলে ওখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে এসেছিলাম, কিন্তু সেটা ভেবেছিলাম যে পুড়ে গেল নাকি। যাই হোক, ওটা আবার বন্ধ করে দিয়ে এসে আবার রীতিমতো নিজের কাজে লেগে পড়েছি। আর এরই মধ্যে বিনি সোনা তো, বিনিকে আর ইন্দুকে খাইয়েও দিয়েছি, মানে জলখাবারটা ওদের খাওয়া হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ বসে থাকার পর ওদের খাবারটা খাইয়ে তারপরেই আমি এই যে ঘরের কাজে হাত লাগিয়েছি। আর আজকে রান্না ভাবছি যে কোনো কিছু টুকটাক একটা করে নেব, কারণ মানে খুব একটা মনটা ভালো নেই, সেই জন্য। তো প্রথমে ভাবছিলাম কি রান্না করব, তারপর দেখলাম ডিম যখন আছে তাহলে ডিমের ঝোল ভাতই করে নিই। আর মায়ের কি হয়েছে সেটা তোমাদেরকে বলি, মানে মা কেন চলে গেল। আসলে মা তো এমনিই চলে যেত, কিন্তু কি বলতো, মায়ের কালকে বিকালে যাওয়ার কথা ছিল। হঠাৎ করে মায়ের রবিবার দুপুর থেকে পেটে খুব যন্ত্রণা হচ্ছিল। এর আগেও মা দু একদিন বলছিল যে পেটে যন্ত্রণা হচ্ছে, বাপে আমার মানে যখন বাড়িতে ছিল তখন। তো তারপর আমি বললাম যে এখানেও যখন তোমার এত পেটে যন্ত্রণা হচ্ছে, তুমি একবার ইউএসজি করো। আমিও বললাম, সঙ্গে তোমাদের দাদাও বলেছে, আমার দিদিরা, মানে সবাই মোটামুটি বলেছে, আমার ভাই ছিল সেও বলেছে, সে তো নিয়েই যাচ্ছিল। যাই হোক, তারপর তো সোমবার সকালের দিকে মা ইউএসজি করায়। আর তারপর ইউএসজি করানোর পর মায়ের গল ব্লাডারে স্টোন দেখা দিয়েছে। তো এটা আমরা সকালের দিকে জানতে পারিনি, বিকালের দিকে মায়ের বাড়ি যাওয়ার কথা। তো তারপর তোমাদের দাদা বললো যে আজকে বাড়ি যেতে হবে না, রিপোর্টটা দেখাই তারপর বাড়ি যাবে। তো রিপোর্টটা দেখানোর পর আমি তো প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম, মানে খুব ভয় লাগছিল, যদিও মাকে কিছুই বুঝতে দিইনি। মাকে বুঝতে দিলে মা তো আরও টেনশন করবে, সেই জন্য। তো প্রথমে বললাম যে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আর গলব্লাডারের স্টোন আমার বাপি মানে শ্বশুরমশাইয়েরও হয়েছিল আগের বছর, তার আগের বছরের, তো তিনিও অপারেশন হয়েছেন, ওটা বিশাল কিছু ব্যাপার না। কিন্তু মনে মনে সত্যি কথা বলতে একটা ভীষণ ভয় কাজ করছিল। তো যাই হোক, কাকু মানে ডাক্তার দেখানো হয়েছে, তো ডাক্তার ওষুধও দিয়েছে, এবার দেখা যাক, ওটা হয়তো অপারেশন নাও করা যে হতে পারে। তো চাইছি ঠাকুরের কাছে যাতে না করাই হয়, যাতে এমনিতেই সুস্থ হয়ে যায়। তো এটাই চাওয়া। এরপর হচ্ছে এই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর ওই যে টাওয়ালটা, এটা না আমার বিনিশোনাকে আমার তোমাদের দাদার বন্ধুর বউ দিয়েছিল, তো সেটাও গুছিয়ে রাখলাম। তো তারপর দুপুরের দিকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে দুপুরে যেহেতু ইন্দুর পড়া থাকে, তো ওকে পড়তে দিতে বেরিয়েছিলাম। তারপর আমি ভাবলাম একটু বাজারেও যাই। আর মা তো সকালের দিকে চলেই গেল, তো বিকালের দিকে আবার আমার জায়ের মেয়ে এসেছিলো, তো ওরাও বেরিয়েছিল বাজারে কেনাকাটার জন্য, মানে ওরা এসেই বেরিয়ে পড়েছিল বাজারেতে। তারপর আমিও ভাবলাম যে ইন্দুকে যখন পড়তে দিলাম, তারপর আমি আমার একটু দরকার ছিল, সেখানে গিয়েছিলাম কয়েকটা জিনিস কিনতে। তো এরপর কেনাকাটার পর আমি যাচ্ছি বিনিকে নিয়ে বাড়ি। আর আজকে জানো তো, অনেক দিন পর রিক্সা চেপেছি, মানে বেশ আনন্দ হচ্ছিল, কতদিন পর রিক্সা চেপেছি। আসলে রিক্সা চাপতে বেশ ভালোই লাগে, কিন্তু না কষ্টও লাগে জানো তো, ওনারা কীরকম কষ্ট করে মানে টেনে পা দিয়ে টেনে টেনে চালান, তো আমার খুব কষ্ট লাগে দেখে, সেই জন্য আমি রিক্সা চাপতে চাই না। কিন্তু আজকে কিছুই পাচ্ছিলাম না বলে তখন আমাকে চাপতে হলো। তো এরপর হচ্ছে মায়ের কথা যেটা বলছিলাম,
যে মায়ের খুব একটা ভয় নেই, মা কিন্তু ভীষণ স্ট্রং, মায়ের ভয় খুব একটা লাগেনি, আমি ভয় পাচ্ছিলাম। যাই হোক, যেটা হবে সেটা ভালোই হবে। আমি ঠাকুরকে ডাকছি, সবাই তোমরাও ঠাকুরকে ডেকো যাতে আমার মা সুস্থ থাকে, কারণ বাবাকে তো অনেক দিন আগে হারিয়েছি, একমাত্র মাই এখন সঙ্গী, তো মা যেন ভালো থাকে। তো চলো এই বলি আজকে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। তো আজকের মতো টাটা।